সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ পেরিয়া খাতুন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, বালক উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দশম শ্রেণীর প্রথম পত্র। তো আজকের আলোচ্য বিষয়ে প্রথমেই গদ্যাংশ থেকে সাহিত্যের রূপ ও রীতি। লেখক হচ্ছে হায়াত মাহমুদ। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সাহিত্যের রূপ ও রীতি থেকে কবিতা এবং নাটক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আবার আলোচনা করতে যাচ্ছি এবার ছোট গল্প। তো ছোট গল্পে এখানে একটি বলে যেতে চাই, সেটি হচ্ছে ছোট গল্পের জনক কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাত দিয়ে ছোট গল্পের জন্ম, সার্থক ছোট গল্পের জন্ম। তো এখন জেনে নেই স্বল্প পরিসরে, সাধারণ কথায় ছোট গল্প কি। যে কোনো একটি বিষয়ে একটি নির্দিষ্ট খণ্ডাংশকে অবলম্বন করে স্বল্প পরিসরে অর্থাৎ অল্প পরিসরে মানব জীবনের যে সুখ দুঃখের হাসি কান্নাকে ঘিরে গল্প রচনা করা হয় তাকে ছোট গল্প বলে। সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা হচ্ছে ছোট গল্প। এছাড়াও ওই যে আমি আগেই বলছি যে ছোট ছোট গল্পের জনক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিগুরু তার মুন্সিয়ানা, তার কবিত্ব, তার শ্রেষ্ঠত্ব এই ছোট গল্পের সংজ্ঞাকে সম্পূর্ণ আলাদা করে একটি সংজ্ঞা দিয়েছে। সেটি হচ্ছে কবিতা আকারে। যেমন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। ছোট প্রাণ ছোট ব্যথা অর্থাৎ মানুষের সমাজ জীবনের ছোট ছোট মানুষের, এখানে কোনো রাজা বাদশা বা কোনো ধর্মীয় বড় বিশাল কাহিনী নাটকের মতো মহাকাব্য বা বড় বিশাল আকারে উপন্যাসের মতো গল্প শুরু হয় এবং শেষ হয়, সেরকম কিছু না। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা অর্থাৎ মানুষের জীবনের ছোটখাটো দুঃখ কাহিনী, নিতান্ত সহজ সরল, এবং এর এই জীবন আচরণ বা জীবন চলাচলের যে ধারা সেটি অবশ্যই সহজ সরল হতে হবে। এখানে কোনো গাম্ভীর্য বা গুরু গম্ভীর বা কোনো অনেক বিলাসবহুল এ সমস্ত কিছু থাকবে না। সহস্র বিস্মৃত রাশি অর্থাৎ হাজার হাজার ভুলে যাওয়া কথা প্রতিদিন যা ভেসে যাচ্ছে, সেখান থেকে দু চারটি অশ্রু জল অর্থাৎ দু চারটি ঘটনা, দু চারটি কথা কবি এখানে যে সংজ্ঞা ছোট গল্পের মধ্যে থাকবে। নাহি বর্ণনার ছটা, বিশাল আকারে ভাষা দিয়ে এখানে কোনো বর্ণনা করা যাবে না বা এই ছোট গল্পে তা থাকবে না। ঘটনার ঘন ঘটা, ঘটনাটা আসবে, ঘন ঘটা মানে একটু আকাশে মেঘ ব্যথা একটু আসবে। নাহি তত্ত্ব নাহি উপদেশ, এই ছোট গল্পে কোনো তাত্ত্বিক বা সাহিত্যিক দর্শন থাকবে না, কোনো উপদেশও থাকবে না। এখানে জাস্ট একটি কথা, একটি গল্প মাঝখান থেকে শুরু হয় এবং শেষ হয়, ঠিক আছে। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে অর্থাৎ পাঠকের মনে একটা অতৃপ্তি থাকবে যে তারপর কি হলো, কেন এটা হলো, এটা না হলেই বা কি হতো, এটা হয়েই বা কি হলো, এরকম এই ছোট গল্প পড়ার পর পাঠকের মনে এরকম একটা অতৃপ্তি থাকবে আর মনে হবে যে শেষ হয়ে হইল না শেষ, অর্থাৎ শেষ করার পরেও যেন শেষ হলো না, আরো কিছু থাকলে হতো। শেষের কথাটি শেষ হয়ে হইল না শেষ খুবই গুরুত্বপূর্ণ। এই কথার ভিতর দিয়ে বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো।
বড় আকারের গল্প হলেও উপন্যাসিকা কথা চলছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সের সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভিতর থেকেই বেছে নেওয়া কোনো একটি অংশ, অর্থাৎ উপন্যাসের একটি অংশও কিন্তু ছোট গল্প হতে পারে। এখানে একটি কথা লেখক হায়াত মাহমুদ বলেছেন যে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, অর্থাৎ উপন্যাসে যেমন এক রাজা ছিল এরকম, তারপরে তার সাম্রাজ্য হলো, সে বড় হলো, এই যুদ্ধ হলো, এই রাজকন্যাকে লাভ করলো, তারপরে সে রাজত্ব করতে থাকলো, আর এক দেশের রাজার সাথে যুদ্ধ হলো, এইরকম যে নানান কাহিনী, এটার মধ্যে ছোট গল্প হয় না, এই ছোট গল্পে এটি স্থান পায় না। অর্থাৎ ছোট গল্প শুধুই মাঝখান থেকে শুরু হয় এবং ওখানেই শেষ হয়ে যায়। এর চারিত্রিক যে থাকে, চরিত্রের যে অবস্থান করে, সেগুলো ছোট। অর্থাৎ সাহিত্যের যত কথা আছে সবকিছুই যেমন মহাকাব্য, কাব্য, নাটক এরকম ছোট গল্প হচ্ছে সবচেয়ে ছোট। অর্থাৎ ছোট গল্পর নামকরণও যেমন ছোট ছোট গল্প, তেমনি এর কাহিনীও থাকে অনেক ছোট। তবে অবশ্যই এর ভাষা সহজ সরল হতে হবে, এরকম একটা কাব্যিক ভাব যেমন মহাকাব্যের মধ্যে আছে, গীতি কবিতার মধ্যে যেমন চরণে চরণে শব্দের মিল, ছন্দের মিল, এসব কিছুই ছোট গল্পে কিন্তু থাকে না। আর আরেকটা কথা বলা হয়েছে যে এখানে আগে কিন্তু মানুষের গল্প বলার একটা চল ছিল, অর্থাৎ গ্রামে দেখা গেছে যে হয়তো একজন বয়োবৃদ্ধ মানুষ, তার কাজই হচ্ছে গল্প বলা, হয়তো উঠানের ওপরে সেই অনেক আগের কথা এখানে এসে যায়, পাটি পেড়ে চাঁদনি রাতে হয়তো বসে থাকলো আর একজন গল্প পড়া শুরু করলো গানের সুরে সুরে, বা কখনো গল্প বলতে বলতে আবার সে গান বললো, সেই গল্পটা শেষ হতে হতে দেখা গেলো পুরো রাত কাবার হয়ে গেল। আবার হয়তো নাও হতে পারে, এরকম একটা ছিল। কিন্তু সেই দিক দিয়ে যখন ছোট গল্প লেখা হয়েছে তখন এটি ছোট গল্পের নামকরণে এসছে। আরেকটি কথা হচ্ছে যে এখানে আমি কোথায় বলে দিয়েছি, সেটি হচ্ছে যে ছোট গল্পে উপন্যাসের মতো কোনো না কোনো বর্ণনা থাকে, তবে অবশ্যই সেটি উপন্যাসের মাঝখান থেকে, যেমন নতুন দাগ, আমরা শ্রীকান্তের একটি নতুন দাগ ছোট গল্প পড়ছি, কিন্তু সেটি শ্রীকান্ত থেকে নেওয়া, এটি ছোট গল্পের অংশ। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পের অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন, আর ৮ ঘন্টা থেকে ২-১ ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক এইচ.জি. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন ১০ থেকে ৫০ মিনিটের মধ্যেই পড়ে শেষ করা হয়। তাই এই ইংরেজি ভাষায় পোকেই ছোট গল্পের জনক হিসাবে বিবেচনা করা হয়। আমরা যেমন বললাম যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে ছোট গল্পের জনক বলা হয়, তেমনি ইংরেজি ভাষা সাহিত্যে পো অর্থাৎ এডগার অ্যালান পোকে ছোট গল্পের জনক হিসাবে বিবেচনা করা হয় বা মনে করা হয়, এবং আসলেও তাই। তো আমরা এখানে কি বললাম যে ইংরেজি সাহিত্যের অনুসরণে যেমন বাংলা উপন্যাস লেখা হয়েছে, তেমনি ছোট গল্পেও ঠিক ওই ইংরেজি সাহিত্যের ধারাকেই অনুসরণ করেছে। আর লেখক এইস বলছেন যে ছোট গল্পের আয়তন ১০ থেকে ৫০ মিনিটের মধ্যে যাতে পড়ে পাঠক শেষ করতে পারে, এর থেকে বেশি হয়ে গেলে সেটা তো উপন্যাস হয়ে গেল। ইংরেজি ভাষার পো একটি ইংরেজি কথা লিখেছেন যে in the whole composition there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design.
Undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided. বলা বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শ্রীশ দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন তখন ইহার সার্থকতা। অর্থাৎ আমরা একটু আবার বলি যে উপন্যাসে যেমন বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনীর বর্ণনা থাকে, ছোট গল্প যেহেতু পরিসর ছোট, একেবারে ছোট, এই জন্য এখানে কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করার দরকার নেই। যেমন কাবুলিওয়ালা, লেখক শুরুই করছে তার মেয়ে মিনি দিয়ে এবং কাবুলিওয়ালার ছোট্ট একটা এদেশে অবস্থান করার মাধ্যমে দিয়ে বর্ণনা করেছেন এবং শেষও করেছেন। সেই রকম জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমন ভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহাই তার রূপায়ণ। এটা শ্রীশ দাসের মন্তব্য আর কি। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনার সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড়ও সম্ভাব্য নয়। ছোট গল্পের আরম্ভ এবং উপসংহার নাটকীয় হওয়া যায়। সত্যি কথা বলতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে, কোথায় সমাপ্তি রেখা টানিতে হইবে, এই শিল্প দৃষ্টি যাহার নাই তার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে। বাংলা ভাষার সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথকে ছোট গল্পের জনক বলা হয়। তো এখানে ছোট গল্পের আর একটি শ্রীশ দাস সেন বলেছেন যে ছোট গল্প যেহেতু ছোট, এখানে এজন্য অনেক পাত্রপাত্রী, অর্থাৎ এই ছোট গল্পের মধ্যে অল্প ২-৩টা মাত্র পাত্রপাত্রী বা চরিত্র থাকলেই হলো, অর্থাৎ তাদের নাম থাকলেই হলো। যেমন শুভা গল্পে শুভা আছে, শুভার বাবা আছে, শুভার মা, আর শুভার যে প্রধান চরিত্র, এই আর কিছু নয়। আবার কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা আর মিনিকে নিয়েই এই গল্পটা ফুটে উঠছে, এখানে বেশি চরিত্র নেওয়া হয়নি। আবার আরেকটা কথা বলছে যে যিনি ছোট গল্প লিখবেন তিনি কোথায় থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, এই নাটকীয়তা, এই মুন্সিয়ানা, এই বুদ্ধি কৌশল এই যার মধ্যে নেই, সে ছোট গল্প লিখতে যেন না যায়, তাহলে সেটা ভুল হবে। যেটা বলছে যে ছোট গল্প লেখা বাঞ্ছনা লাঞ্ছনা সাথে তুলনা করছে। অতএব ছোট গল্প লিখতে হলে কি কি লাগবে, কতটুকু কোন কোন শর্ত মানতে হবে, সেটা যেন সেই লেখকের জানা থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্পের বহু প্রকার, ঠিক নাটকের যেমন বহু প্রকার, ছোট গল্পেরও বহু প্রকার। সাধারণত এগুলোকে উল্লেখ করা যায় প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে অতি প্রাকৃতিক কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান ভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, মনুষ্যত্বের প্রাণীজগৎ, বাস্তবনিষ্ঠ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ, বিদেশি পটভূমিকায় রচিত গল্প। এগুলোই মোটামুটি ছোট গল্পের প্রকার। আমরা এই বিভিন্ন ছোট গল্প যে পড়ে থাকি এর মধ্যে এই বিষয়গুলো থাকবে। আমাদের জন্য গর্বের বিষয় এই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্প বাঙালি গল্প লেখকবৃন্দ লিখে গেছেন এবং এখনো লিখে যাচ্ছেন। এরপরে আসে শিক্ষার্থীরা, এরপর আমরা উপন্যাস সম্পর্কে একটু জানব। সাধারণত গ্রন্থাকারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করিয়া যে বর্ণনাত্মক শিল্পকর্ম রূপায়িত হয় তাহাকে উপন্যাস কহে। উপন্যাস জীবনের এক সুসংবদ্ধ শিল্পী তরু। এখন আমরা গভীরে যাই। উপন্যাস শাখা প্রশাখার মধ্যে একটি অন্যতম শাখা। শুধু তাই নয়,
পাঠক সমাজে উপন্যাসের সর্বাধিক এবং জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি লিখিতও হয়, কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো। তখন অবশ্য তাকে উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত, তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। আমরা এখানে দেখছি যে বলছে যে উপন্যাস হচ্ছে সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে একটি অন্যতম মানে কি অনেকের মধ্যে এক, অর্থাৎ বলা হচ্ছে যে উপন্যাস সবচেয়ে পঠিত বাঙালি পাঠক সমাজে, কারণ এবং এটি জনপ্রিয়। যতই মানুষ সিনেমা দেখুক, নাটক দেখুক বা ছোট গল্প পড়ুক, মানুষের উপন্যাসের প্রতি আমাদের বাঙালি পাঠক সমাজের একটা অন্যরকম আকর্ষণ। যেমন আমাদের একটা প্রচলিতই আছে যে শরৎচন্দ্র অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রত্যেকটি উপন্যাসই মানুষ খুব আগ্রহ নিয়ে মানুষ একসময় পড়ছে এবং এখনো পড়ে যাচ্ছে। যেমন দেবদাস, যতই দেবদাস বই নাটক হোক না কেন, তবু মানুষ বইটা নিয়ে একসময় বসে বসে শুয়ে শুয়ে পড়ে। একসময় মানুষের এই বই পড়ার খুবই এই নেশা ছিল, তার মধ্যে এই উপন্যাসী মানুষ পড়ত। আর উপন্যাসের যে কাহিনী যে বর্ণনা করা হয় সেটি গদ্যে লেখা হয়। আর তোমরা তো জানোই, আমি গীতি কবিতার বেলায় বলছি বা কাব্যর বেলায় বলেছি যে যখন এটি রচনা ছন্দ দিয়ে এবং কবিতার চরণে শব্দ মিল রেখে লিখবে, তখন তো এটি কাব্য হয়ে যাবে, সেটি আর উপন্যাস থাকে না। কারণ যতই সেখানে কাহিনী থাক না কেন, বা কোনো একটা জীবন কাহিনী হোক, রাজনীতিক হোক, যুদ্ধ বিষয় হোক, প্রেম বিষয় হোক, বিজ্ঞান, সেটি তখন কিন্তু আর উপন্যাস থাকে না, তখন সেটি কাব্যে পরিণত হয়ে যায়, কারণ এটি কবিতার ন্যায় ছন্দে লেখা হয়েছিল বলে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। সবসময় মনে রাখবে যে অবশ্যই উপন্যাস গদ্যে লিখিত হতে হবে। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিক কালে গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ওই প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলার কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, কালজয়ী কথা সাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্র এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয়, এবং এজন্যই আমরা শরৎচন্দ্রকে, আমি আগেই বলেছি যে তাকে বলা হয় অপরাজেয় কথা শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই বিশ্বকবি, কিন্তু শরৎচন্দ্রকেও তাকে আরেকটি মর্যাদা দেওয়া হয়েছে যে উনি অপরাজেয় কথা শিল্পী। তার প্রত্যেকটা উপন্যাসের কথার যে বুনন, ভাষার যে ব্যবহার, এটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আলাদা বৈশিষ্ট্য তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতি প্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস ইত্যাদি। তাহলে আমরা এখন দেখলাম যে আধুনিক বাংলা সাহিত্যের যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কাছার ইত্যাদি, এই যে আমরা উপন্যাসিকদের নামগুলো জানলাম, এনারা উপন্যাস রচনা করে খ্যাতি হয়েছেন। আর
উপন্যাসের রকম ফের অর্থাৎ প্রকারে গিয়ে আমরা মোটামুটি ঐতিহাসিক, সামাজিক, কাব্যধর্মী, ডিটেকটিভ এবং মনোবিশ্লেষণধর্মী উপন্যাস জানলাম। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। আসলে সত্যি শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে আমাদের দেশে কবি মাইকেল মধুসূদন দত্ত, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, আরো বহু আমাদের নামকরা কবি, লেখক উপন্যাস লিখেছেন, কবিতা বা অন্য কিছু লেখার পাশাপাশি। কিন্তু শরৎচন্দ্র একমাত্র যিনি অন্য কিচ্ছু লেখেননি, শুধু উপন্যাস লিখেছেন। কিন্তু তার উপন্যাসের মূল বিষয় ছিল সমাজের যে ভুল ভ্রান্তি, নারী নির্যাতন বা কষ্ট, সমাজের অন্য মানুষের ছোট যে অত্যাচার, নির্যাতন, এগুলো উনি বেশিরভাগ তুলে ধরেছেন এবং কুসংস্কার এগুলোকে তুলে ধরেছেন। যার জন্য তার নাটকের নাটক নয়, তার উপন্যাসের প্রত্যেকটা উপন্যাসই মনে দাগ কাটার মতো। আবারও লেখক এখানে হায়াত মাহমুদ বলেছেন যে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার কথাটা আবার এসছে, বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ, অর্থাৎ মানুষ যেমন কোন মন্ত্র পাঠ করে মুগ্ধের সাথে, ধ্যানের মতো একেবারে মনোনিবেশ করে, এরকম শরৎচন্দ্রের উপন্যাসগুলো এভাবেই সত্যি বাঙালি পাঠক পড়ে থাকে এবং রস আস্বাদন করে থাকে। তাই বলছে যে তার সমকক্ষ কাউকে দেখা যায় না, বা কাউকে কেউ দাঁড় করাতেও পারা যায় না, হয়তো হবেও কিনা জানা যায়। আরো এসছে। এরপরে আসে